বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান থেকে শুরু করে সরকারে যারা আছেন তাদের অনেকে মনে করেন তারা অনেক লিবারেল, তারা অনেক ওপেন, তারা অনেক আধুনিক, তারা অনেক প্রো বিজনেস, প্রো পিপল, এটা সাধারণভাবে ধারণা। কিন্তু অনেক সময় প্রশ্ন ওঠে যে সরকার কি আসলে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে কিনা, বা সরকারে যারা আছেন সব কিছু নিজেরা গ্র্যাব করতে চাইছেন কিনা, নাকি অনেক বেশি ছড়িয়ে দিতে সবার মধ্যে অনেক বেশি ওপেন করে দরজা উন্মুক্ত করে দেবার পক্ষে। আমরা জানি যে বাংলাদেশে অনেক বিদেশি এয়ারলাইন্স অপারেট করে, কিছু বাংলাদেশের নিজস্ব এয়ারলাইন্স আছে, বাংলাদেশ বিমান, এর বাইরে কিছু প্রাইভেট এয়ারলাইন্স অপারেট করে, যদিও অনেকগুলো আবার শুরু করে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই বিদেশি এয়ারলাইন্সগুলো যখন অপারেট করে তাদের নানা দিক দেখবার জন্যে বাংলাদেশের অভ্যন্তরে বিমানবন্দর থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও জিএসএ আছে, কিছু প্রতিষ্ঠান আছে, তারা তাদের হয়ে কাজ করে। কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আইন পরিবর্তন করে যে এই কার্যক্রমগুলো অব্যাহত রাখতে দেওয়া যাবে না, বা এই জিএসএগুলো বন্ধ করে দেয়া বা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উপর নিয়ন্ত্রণ আরোপ করবার কিছু সিদ্ধান্ত সরকারের দিক থেকে নেওয়া হচ্ছে। এটা কতটা দেশের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, কতটা দেশের স্বার্থের জন্য অনুকূলে, কতটা বিপক্ষে যাবে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন টাস এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান কে মুজিবুল হক, আমার ডানে রয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পরিবহন মন্ত্রণালয়ের এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব মোহাম্মদ শহীদ আলম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি প্রথমে মিস্টার মুজিবুল হক আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে বিদেশি এয়ারলাইন্সের যে জিএসএ বাধ্যতামূলক আইন, এটা পরিবর্তন করে এয়ারলাইন্সগুলোকে সরাসরি ব্যবসা কার্যক্রম পরিচালনা করবার যে অনুমতি দেবার প্রসঙ্গটি, সেটা দিলে আসলে সমস্যাটা কি, বা কোথায় সমস্যা হবে? ধন্যবাদ জিল্লুর ভাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এমন একটা ইস্যুতে আপনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন যেটা আসলেও সময় উপযোগী। এই মুহূর্তে আপনি যদি পত্রিকা খুললেন, ট্রাভেল এজেন্সি বলেন, জিএসএ ফোরাম বলেন, আটাপ বলেন, সাধারণ যারা এক্সপার্ট আছে এভিয়েশন সেক্টরে, সবাই কিন্তু কনসার্ন এই ইস্যুটাকে নিয়ে। আমার কথা হলো যে আইনের পরিবর্তন করাই যায়, আইনের পরিবর্তন করাতে কোনো অসুবিধা নাই, কিন্তু কোন আইনটা প্রয়োজন এখন, কোন আইনটা প্রয়োজন না, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো মাননীয় মন্ত্রী মহোদয় 13ই নভেম্বরে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে যুক্তিকতা তুলে ধরেছেন, বলছেন যে সুশাসন, যাত্রীদের নিরাপত্তা, সুবিধা এবং অধিকার এগুলি রক্ষার জন্য উনি অ্যামেন্ডমেন্টগুলি আনছেন। এবং যখন জিএসএ অ্যামেন্ডমেন্টের কথা বলছেন, যে জেনারেল সেলস এজেন্ট বিদেশি এয়ারলাইনগুলি যেটা ম্যান্ডেটরি ল ছিল, এটা উনি বলছেন যে আন্তর্জাতিক যে সামগ্রিক উত্তম অনুশীলনের সাথে মিলিয়ে এটাকে উনি ওপেন করে দিতে চাচ্ছেন, অপশনাল করে দিতে চাচ্ছেন। আপনি যে কথাটা বলছেন যে আসলে এটা কি দেশের স্বার্থে না দেশের স্বার্থে না, আমি মুদ্রা কথায় একটা কথা বলতে পারি, যদি বিদেশি এয়ারলাইনগুলি এখানে উইদাউট এজেন্ট তারা যদি পরিচালনা করে, তাইলে ওই বিদেশি এয়ারলাইনের স্বার্থে যাবে, এটা একদম 100% নিশ্চিত। এখানে বিচার আচারের কোনো কোশ্চেন নাই। আর আরেকটা জিনিস, কারা বঞ্চিত হবে, এই যে যারা এই সেক্টরটাতে কাজ করছে, এই সেক্টরের মধ্যে যারা কর্মচারী সবাই আছে, তারা বিমুখ হবে, বিকজ বাংলাদেশিদের একটা অধিকার খর্ব হবে, যেটা তারা পাওয়ার অধিকার ছিল। হ্যাঁ, হইতে পারে একজন দুইজন জিএসএ নিয়ে আপনার একটা কন্ট্রোভার্সি থাকতে পারে, একজনের সমস্যা থাকতে পারে, কিন্তু ওইটাকে কেন্দ্র করে আপনি সামগ্রিকভাবে একটা ঢালাওভাবে আমাদেরকে বঞ্চিত করবেন। এবং আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের তো অধিকার আছে, একটা অধিকার যেখানে দেওয়া আছে, এই অধিকারটা বঞ্চিত করা আমার মনে হয় না এটা সমীচীন হবে। আমি প্রাসঙ্গিকভাবে কয়েকটা কথা বলতে চাই। জিএসএটা কিন্তু একটা ব্রিজ হিসাবে কাজ করে বিটুইন দি এয়ারলাইন অ্যান্ড দি প্যাসেঞ্জার। জিএসের মেজর কারণটা, মেজর অ্যাক্টিভিটিসটা হয়েছে তারা ম্যান পাওয়ার দিয়ে
সাপোর্ট করে এয়ারলাইনকে, এয়ারপোর্টে ম্যান পাওয়ার দিয়ে সাপোর্ট করে, সেলসে ম্যান পাওয়ার দিয়ে সাপোর্ট করে, মার্কেটিংয়ে ম্যান পাওয়ার দিয়ে সাপোর্ট করে। এই যে মান্থলি সেলস রিপোর্ট ইটস এ ভেরি হিউজ টেকনিক্যাল থিং। আপনার একটা এয়ার টিকেটের মধ্যে কম করে হলো 20-30টা কম্পোনেন্ট আছে, যেমন সিকিউরিটি ফি, ডেভেলপমেন্ট ফি, এম্বার্কেশন ফি, ট্রাভেল ট্যাক্স, সব কিছু এসে প্রফেশনাল সার্ভিস। কিন্তু এই প্রফেশনাল সার্ভিসগুলি এই জিএসএ তাদের মাধ্যমে, জিএসের মাধ্যমে এয়ারলাইনগুলি পেয়ে থাকে। এখন আপনি যদি ধরেন যে এখন কালকে থেকে আমাদের জিএসএ অপশনাল হওয়ার কারণে এয়ারলাইনগুলি আর জিএসএ অ্যাপয়েন্টমেন্ট দিল না, মেজর এয়ারলাইনগুলি, তখন হবে কি আপনার কম করে হলো 5 থেকে 6 হাজার লোক বেকার হয়ে যাবে। এরা কারা? যাদেরকে আমরা ধরেন এই 15-20 বছর ধরে গড়ে তুলছি, যেই লোকগুলি এখন এমিরেটসের হয়ে কাজ করছে, যেই লোকগুলি সৌদিয়ার হয়ে কাজ করছে, যেই লোকগুলি কাতার এয়ারলাইন্সের কাজ করছে, এই ধরনের লোকগুলি কিন্তু তৈরি করার পিছনে এই জিএসএটা একটা প্ল্যাটফর্ম। ইটস এ লাইক এ স্কিল ডেভেলপমেন্ট একটা সেন্টারও বলতে পারেন আপনি। এই জিনিসটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, $720 মিলিয়ন মতো, 900 কোটি টাকার মতো বছরে জিএসএদেরকে আপনার কমিশন দেওয়া হয়। আমি রাফলি একটা এস্টিমেট করে দেখলাম। এই যে $720 মিলিয়ন মধ্যে ধরেন আমাদের 80% কিন্তু এই ম্যান পাওয়ার, এইগুলিতে হিউম্যান রিসোর্সে এবং লজিস্টিক্স অ্যান্ড অফিসে চলে যায় মার্কেটিং কস্টে। 3% করে যদি টোটাল সেলটাকে আমি 3% ধরি নেট সেলের, তাইলে কিন্তু অ্যারাউন্ড 900 কোটি টাকার মতো বছরে বাংলাদেশিরা পাচ্ছে এবং বাংলাদেশের লোকজন এটা ভোগ করছে। এখন এটা থেকে তারা বঞ্চিত হবে। তাইলে কি হবে? বিদেশি এয়ারলাইনগুলি এই মানিটা সারপ্লাস হবে, এবং যখনই এই মানিটা সারপ্লাস হবে তখন কিন্তু বাংলাদেশ থেকে 900 কোটি টাকা আউটওয়ার্ড রেমিটেন্স হয়ে যাবে। সারপ্লাসটা তো সে আর দেশে রাখবে না, সে সারপ্লাসটা তো সে বিদেশে নিয়ে যাবে। ইতিমধ্যে সিভিল এভিয়েশন অ্যাডভাইজার বলছেন যে টিকেটের অতিরিক্ত ভাড়া আদায় করে প্রায় 60,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এবং সেজন্যই সরকার বলছে, এবং প্রবাসী শ্রমিকদের ভাড়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই অধ্যাদেশের সংশোধনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যাকচুয়ালি ওনার বক্তব্যটা আমি শুনেছি। একজন সাংবাদিক কোশ্চেন করেছিলেন যে আপনি যে এই যে 5,800 লাইসেন্স দিলেন, এবং ওরা যখনই আপনি বেকার হয়ে যাবে তখন কি হবে? তো উনি বলল যে দেখেন, 5,000 লোক বেকার হয়ে যাওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না, বাট আমার 80 লক্ষ লোক বিদেশ যে আমাদের প্রবাসীরা আসে, তাদেরকে আমার একটা সাশ্রয়ী মূল্যে টিকিট দিতে হবে বা রিলিফ দিতে হবে। এইটা টোটালি ওনাকে এই তথ্যটা দিয়েছেন, আমি একদম নিশ্চিত করে বলতে পারি এটা একটা ভ্রান্ত তথ্য দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন। কারণ অ্যাডভাইজার মহোদয় কিন্তু প্রাইভেট সেক্টর থেকে গিয়েছেন। ওনার আসলে এটাকে লিডারের কাজটা কি? লিডারের কাজটা হলো যে আসলে বোথ সাইড থেকে প্রোটেক্ট করা। আপনি 10 জনের জন্য 2 জনকে মেরে ফেলতে পারবেন না। 10 জনের সুবিধাটা আপনি কিভাবে সিকিউর করবেন, 2 জনকে বাঁচিয়ে রেখে, এটা হলো লিডারশিপের কাজ। আমি বলি, আপনি এখনই বুঝতে পারবেন, এটা কিছু অঙ্ক করার দরকার নাই। আমাদের যারা বিদেশে এখন, সৌদি আরবে 30 লক্ষ লোক থাকে, ইউএইতে 10 লক্ষর উপরে ধরেন, ওখানে সব মিলে মিডল ইস্ট, ইউএই সব মিলে আমাদের 7 মিলিয়নের মতো লোক আছে এখন ডাইরেক্টলি, এক্সেপ্ট দি আউটসাইড মিডল ইস্ট অ্যান্ড এশিয়া। তারা যখন ওখানে থাকে 100% লোক ওখান থেকে টিকিট কেটে আসে। তারা কিন্তু বাংলাদেশ থেকে টিকিট চাইলেও কাটতে পারবে না, বিকজ আউট স্টেশন টিকিট ইজ নট অ্যালাউড। তো এখন যেহেতু বাংলাদেশ থেকে টিকিট কাটতে পারবে না, তো তারা ওখান থেকেই কাটে আসে। আপনি দেখেন আমাদের প্রত্যেকটা মাসে মান্থলি স্টেটমেন্ট যখন করি, ইচ ফ্লাইটের অলমোস্ট 70% হলো আউট স্টেশন টিকিট। মানে ধরেন দুবাই থেকে আসতেছে যেই শ্রমিকটা বা সে কিন্তু দুবাই থেকেই টিকিট কেটে আসতেছে। যে আমেরিকার থেকে আমাদের যে বাংলাদেশি ইমিগ্রেন্ট আসতেছে, আমেরিকার থেকে আমাদের প্রতি ফ্লাইটে কাটা যায় না টিকিট, বাংলাদেশ থেকে কাটতে পারবেন না, আউট স্টেশন টিকিট হবে না। ওখান থেকে সিস্টেমটা এরকম যে আপনি ওখান থেকেই কাটতে হবে। আবার বাংলাদেশ থেকেও আমরা তো অনেক সময় বাইরে টিকিট পাঠাই না, অন্যদের বাইরে থেকে পাঠাই, এখান থেকে কাটি। ওইটা হলো আবার আপনার যেমন আমি কিন্তু দুবাই ঢাকা টিকিট কাটতে পারবো না, রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে, জাস্ট মার্কেটটা প্রোটেক্ট করার জন্য। কাটে কিভাবে? যারা প্রাইভেটলি কাটে তারা
পোর্টাল থেকে বাইরে থেকেই টিকিটটা কাটে, যদিও বাংলাদেশে বসে কাটে। ওকে, এইটা কিন্তু আপনি জিডিএসে কাটতে পারবেন কিছু কিছু রেজিস্ট্রেশনে, কিন্তু সৌদিয়াতে আপনি চাইলে কিন্তু এখানে বসে ঢাকা জেদ্দা ঢাকা টিকিট কাটতে পারবেন না। এটা তারা একটা ব্যালেন্স করছে। তো যদি কাটতে পারেনও 80% না 100% আমাদের প্রবাসী ভাইরা বাইরের থেকে টিকিট কেটে আসে। আমি দেখি তো ঈদের সময় এবং 2 ঈদের সময় যে তখন কিন্তু 3 গুণ টাকা দিয়ে তারা আসে। আমি দেখেছি মালয়েশিয়ার থেকে, আপনি জানেন, $1,500 দিয়ে টিকিট কেটে আসে ঈদের সময়, বিকজ তখন ডিমান্ডটা থাকে বেশি, সাপ্লাইটা কম থাকে। এখন আপনি যে কথাটা বলতে চাচ্ছিলেন যে 1 নাম্বার কথা হলো যে বাইরের যারা আসে তাদের এটাতে স্বার্থ রক্ষা হচ্ছে না, বিকজ তারা বাইরের থেকে টিকিট কেটে আসতেছে। এখান থেকে বাংলাদেশ থেকে যারা অরিজিন করতেছে, যে নতুন ভিসা পেলো, ওয়ার্কিং ভিসা, বিজনেসের জন্য যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, তারা কিন্তু মেনলি বাইরে। এবং আমি আজকে আসার আগেও দেখে আসছি রাফলি স্ট্যাটিস্টিক্স 60 to 70% আউট স্টেশন টিকিট, আর বাকি 30-40% আমরা বাংলাদেশে টিকিট বিক্রি করি। তো আরেকটা জিনিস উনি বলছেন যে 60,000 কোটি টাকা আমরা পাচার করে নিচ্ছি। আপনি ধরেন আপনি জিডিএসে টিকিট কাটতে হয় অথবা এয়ারলাইনের পোর্টাল থেকে টিকিট কাটতে হয়, ওখানে আপনি টেম্পারিং করতে পারবেন না। আপনার যে ফেয়ারের কোনো ক্যারেক্টারের চেঞ্জ করতে পারবেন না আপনি, ইটস এ ফিক্স ফেয়ার টিয়ার ওয়াইজে, কোনোটা $10, কোনোটা $15। যখনই লোড বাড়তে থাকবে টিকিটটা দামও বাড়তে থাকবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে কোনো এজেন্টের কোনো রকমের ইনফ্লুয়েন্স করার সুযোগ নাই। হ্যাঁ, আমি একটা কথা বলি যে সিম্পল, ধরেন আমি টিকিটটা কাটলাম $100 দিয়ে, আমি অবৈধভাবে $150 এটা বেচতে পারি মার্কেটে, কিন্তু এটা আমার অবৈধ একটা অ্যাক্টিভিটিস হলো। বাট এটা কে বেচলো? বাংলাদেশি এজেন্ট বেচলো। সে আবার কীভাবে $60,000 60,000 কোটি টাকা বিদেশে, সে তো যদি লাভও করে 50,000 টাকা, সেটা তো দেশেই থাকতেছে, এটা তো এয়ারলাইনকে সে দিচ্ছে না। তো এই জন্য এই তথ্যগুলি আসলে, আমি একদম ক্ষুদ্র মানুষ, পিপিলিকার মতো, যদি মন্ত্রী মহোদয়কে যে তথ্যটা দিয়েছে ওনার সাথে যদি আমাদেরকেও বসতে দেয়, আমরা বুঝাই দিতে পারবো এই তথ্যটা ঠিক না। এবং এই তথ্যের ভিত্তিতে এই কাজটা করা, আসলে আপনি দেখেন হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হবে, দেশের রেমিটেন্স আরও বাড়বে, আউটওয়ার্ড রেমিটেন্স বাড়বে, এবং আমাদের যে সুযোগটা জাতির এবং জনগণের, যে আমাদের যারা এই লাইনে এক্সপার্টিস ডেভেলপ করেছি, এদের সুযোগটা কিন্তু সীমিত হয়ে আসবে। এটার 100% সুযোগ পাবে আপনার ফরেন ক্যারিয়ার, এবং তারা খুশি হবে। হয়তো বা দেখেন যে ওদেরই কেউ না কেউ কনসালটেন্ট এখানে কাজ করছে, এর পেছনে আছে বলে মনে হচ্ছে। এটাই আমার ধারণা। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার শহীদ আলম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস এবং তার সরকার সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা বলছে, এবং তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো এই সংস্কারের শক্তিশালী করা, স্বাধীন করা। সো এবং যেটা জুলাই চার্টার বহুল আলোচিত, সেখানেও এই প্রসঙ্গটার উল্লেখ আছে। কিন্তু আপনার কি মনে হয় যে বিষয়টি নিয়ে আমি এবং মিস্টার মুজিব কথা বলছিলাম, যে এই যে সংশোধিত আইন, সেটা কি সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বা ক্যাবকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী ও স্বাধীন করবে? আপনি যদি জুলাই সনদের মেন স্পিরিট যেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে এটা প্রো পিপুল করতে হবে, সব আইন কানুন বিধিবিধান প্রো পিপুল করতে হবে, জনগণের জন্য যেটা সোজা সেটা করতে হবে। তাছাড়া তো ভালো ছিল এটা বলবে সবাই। তো আপনি যত প্রো পিপুল করতে পারবেন, যত আপনার এটাকে জনগণের জন্য ইজি করতে পারবেন, ততই জনগণ এটা পছন্দ করবে। এটা আমাদের জুলাই চার্টার ততটা সার্থক হবে। প্রশ্ন হচ্ছে যে উনি হয়তো এটা, অনেকে হয়তো এটা না বুঝেও বলে যে যে আমি দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, এগুলো তো আমরা মাথায় রেখেই কাজ করছি, কিন্তু আসলে অ্যাকশনের দ্বারা ওটা বিপক্ষে চলে আসছে। যেমন আপনার রাজুকে আমরা সবাই খুব একটা প্রতিষ্ঠান মনে করি। আমি এখানে উপমা দিচ্ছি আর কি, যে একটা খুব রুট টাইপের একটা টাইপের অর্গানাইজেশন, এখানে জনগণকে ভোগান্তির জন্য একটা কিন্তু ইদানিং আপনি খেয়াল করছেন কিনা জানি না, যে রাজু কিন্তু ওই সেল পারমিশন আর রাজুকে নিতে হচ্ছে না। আপনি যদি আমার কাছে একটা জমি বিক্রি করেন, তাহলে আর রাজুকে যেতে হবে না আপনার। আপনি জাস্ট সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, আপনি আমাকে জমি বিক্রি করবেন, আপনার সাথে আমার লেনদেন হবে।
দেন ওইটা ওই ডকুমেন্টটা ডিটটা আমি রাজাকে জমা দিয়ে দেবো। এটা যে কতটা ইজি করছে জনগণের, আপনি যাকে জিজ্ঞাসা করবেন এটা সবাই খুব উচ্ছ্বসিতভাবে এটাকে ইয়ে করছে। তো এটার অর্থটা হচ্ছে ওইটাই, যে এই জুলাই সনদের এটা একটা স্পিড ওখানে কাজ করছে, জনগণকে সহজীকরণ করা, জনগণকে ইজি করা, জনগণ যাতে সহজে একটা সার্ভিস পায়। এইখানে আপনি যেটা দেখছি আমি, এটা মেনলি মুজিব সাহেবদের ইয়েটা মানে সাবজেক্ট। আমি যেটা দেখছি এখানে তা হচ্ছে না। এটা যদি এটা করে এটা একটু ডিফিকাল্ট হবে এই সেন্সে যে আপনার ক্যাব হচ্ছে আপনার ক্যাবের যেটা মেন কাজ সেটা হচ্ছে যে শুধু বাংলাদেশ বিমানের সেবা ইয়ে করা না, প্রাইভেট এয়ারলাইন্সকে প্রমোট করা। একটা দেশে প্রাইভেট এয়ারলাইন্স কতটা অপারেট করে, কত সুন্দরভাবে অপারেট করে, কত ইজিভাবে অপারেট করে, সেটি কিন্তু ক্যাবের একটা মেন ইয়ে হচ্ছে মনিটর করা। সেই দেশটা ততটাই উন্নত বাইরের লোক মনে করে যে দেশে 5টা প্রাইভেট এয়ারলাইন্স আছে, কিন্তু এই দেশে বিমান উইথ অল রেসপেক্ট বিমান তো একটু আমাদের ব্যুরোক্রেসির মধ্যে চলে। তো সেই জিনিসটা কিন্তু এখানে হবে না। তো ক্যাবকে আপনি যদি ডিফিকাল্ট করে দেন তাহলে ক্যাব আপনার আর ইয়ে হবে না, পপুলার হবে না। তখন ক্যাব সমস্ত প্রো পিপুল কাজগুলো আর করতে পারবে না। তখন এই কাজ ক্যাব একবার করবে, চেয়ারম্যান সেটা অনুমোদন করলে এটা আবার যাবে মিনিস্ট্রিতে অনুমোদনে ফিরে আসবে। এই করতে করতে তখন পাবলিকের সাফারিংটা বেড়ে যাবে ফর অল প্র্যাকটিক্যাল পারপাস। তো পাবলিকের সাফারিংটা বাড়ানো নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য পাবলিকের সাফারিংটা কমিয়ে ফেলা, যতদূর সম্ভব দেশের স্বার্থ রক্ষা করে পাবলিকের সাফারিংটা কমিয়ে ফেলা। এটা আমি যা দেখছি তাতে ঠিক সেটা হচ্ছে না আর কি। সো আপনার কাছে কি মনে হয় যে জিএসএ নিয়ে যেটা বলা হচ্ছে, মানে এয়ারলাইন্সগুলো যদি নিজেরা নিজেদের কাজটা করে, এখন যেটা জিএসএর মাধ্যমে হচ্ছে, ডিফারেন্সটা আপনি কি দেখেন, বা আপনার কাছে কি মনে হয় যে কোনটা বেটার দেশের জন্য, দেশের স্বার্থে? না, এটা তো একদম নতুন একটা প্রস্তাব দিল যে এয়ারলাইন্স থেকে এটা ইয়ে করবে। ইটস এ ভেরি নিউ প্রপোজাল, এবং এটা দু এক দেশে হয়তো ভালো কাজও করছে, কিন্তু আমাদের দেশে এটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিলে এটা এক্সিস্টিং ইয়ারে খুব সাফার করবে তারা, যেটা মুজিব সাহেব যেটা বললেন। এবং তাদের হ্যাঁ, এবং সবচেয়ে ইন্টেলিজেন্ট ইয়ে হবে যে আপনি দুই পক্ষকেই স্যাটিসফাই করে একটা আইন করতে পারেন। এই পক্ষ বেঁচে গেল, জিএসএ এবং এয়ারলাইন্সগুলোকে, দুটোকে রক্ষা, কিন্তু এটা সম্ভব। এটা কি এয়ারলাইন্সগুলো নিজেরাই চাইছে যে না এই যে বাংলাদেশি জিএসএ দিয়ে হবে না? আপনার কাছে কি মনে হয়? সেটা আমি এয়ারলাইন্সটা তারা যদি প্রফিটেবল মনে করে চাইতে পারে, তারা যেসব প্রাইভেট এয়ারলাইন্স বিদেশ থেকে যারা ইয়ে করে তারা চাইতেও পারে যদি তাদের জন্য প্রফিটেবল হয়। কিন্তু অ্যাটলিস্ট এটা আমাদের দেশের ইন্টারেস্টে খুব একটা ইয়ে হবে। আপনি মনে করছেন দেশের স্বার্থে হবে না? মিস্টার মুজিব, গ্রুপ টিকেটিং নিয়ে এক ধরনের আলোচনা বা অনিয়মের খবর আমরা প্রায়শই শুনি, এবং এ কারণে সরকার এই গ্রুপ টিকেটিংয়ের বিষয়টাকে নিষিদ্ধও করেছে। সো এই বিষয়ে আপনাদের মতামত কি? জি, থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করতে চাই জনাব শহীদ আলম সাহেবের সাথে। উনি তো সেক্রেটারি ছিলেন সিভিল এভিয়েশনের। উনি হয়তো বা মানে ফ্রি হ্যান্ডে ব্যাটিং করবেন না। যে সিভিল এভিয়েশনের যে আইনটাকে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এখন, এটা কারেক্ট মি ইফ আই এম রং, সিভিল এভিয়েশনটা হলো একটা অথরিটি, কিন্তু এই যে জুলাই চার্টারের কথা বললেন, প্রত্যেকটা অথরিটিকে আরও স্ট্রেংথেনিং করা, দুদক এবং সবাইকে, এবং একটা আইন ওখানে এই আইনটা প্যারালালি আরেকটা আইন হচ্ছে যে সিভিল এভিয়েশনের যে চেয়ারম্যানের ক্ষমতাটা ছিল এটাকে কিন্তু খর্ব করা হচ্ছে, এটাকে নিয়ে যাওয়া হচ্ছে মিনিস্ট্রিতে, অথরিটি আর থাকছে না। এখন এই সিভিল এভিয়েশনটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি একটা কমপ্লায়েন্সের ভিতরে চলে। কমপ্লায়েন্স বলতে কি, আইকাও কমপ্লায়েন্সের ভিতরে, এখানে সেফটি সিকিউরিটি অনেক ইস্যু আছে। এখন একটা এএনও আছে প্রত্যেকটা সিভিল এভিয়েশনে, এটা হুইচ ইজ অ্যাপ্রুভ বাই দি অ্যালাইন্ড উইথ দি আইকাও। এখন ওখানে যদি প্রত্যেকটা ইস্যুতেই চেয়ারম্যানকে মিনিস্ট্রির পারমিশন নিতে হয়, তাইলে কিন্তু আমি জানি না উনি পরে বলবেন এটা নিয়ে, তাইলে একটা হিউজ ক্রাইসিস হয়ে যাবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে, এটা একদম নিশ্চিত থাকেন। কারণ অথরিটি তো অথরিটি, তাইলে এটা অথরিটি বাদ দিয়ে দেন, সব কিছুই মিনিস্ট্রি করুক, অথরিটি থেকে তো লাভ নাই, একটা টিয়ার বেড়াইলে তো আমাদের কষ্ট হবে। আর আইকাও থেকে কতটুকু এটাকে অ্যাকসেপ্ট করবে এটা পরবর্তীতে আমার মনে হয় শহীদ আলম সাহেব বলতে পারে যে আইকাও রুলে এটা কতটুকু পারমিট করবে, এটা একটু দেখার ব্যাপার। এবং আপনি যেই কথাটা বলছেন গ্রুপ টিকেটের কথাটা, এটা আমি বুঝতেছি না এটা আমরা কিভাবে চিন্তা করি। এখানে গ্রুপ টিকেট বলা হয়েছে যে কোনো গ্রুপ টিকেট করা যাবে না। আচ্ছা,
এখন মন্ত্রী মহোদয় উপদেষ্টা মহোদয় তো দেখলাম ওনার ওয়েবসাইটে ওনার প্রায় 4,000 কোটি টাকা না কত টার্নওভার, প্রায় 24টার মতো ওনার প্রতিষ্ঠান আছে। তো ওনার প্রতিষ্ঠানের একটা গ্রুপ যদি বাইরে যেতে চায় ফ্যান ট্রিপে, তো উনি গ্রুপ না হলে 3 মাস পরে যাবে। যদি উনি গ্রুপটা বুকিং করে টিকিটটা না কাটে তাহলে কিভাবে যাবে? আপনি বাংলাদেশে জানেন টোয়াব আছে, টোয়াবটা মানে হলো ট্রাভেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন, এবং অনেক ইয়াং অ্যাডাল্ট কিন্তু ছোট ছোট ইভেন ট্রেড লাইসেন্স করে বিদেশে, ধরেন মালদ্বীপে একটা প্যাকেজ কিনে এয়ারলাইনের কাছে আসে, এয়ারলাইন্স থেকে একটা প্যাকেজ নিয়ে যায়, নিয়ে তারা আবার পেপারে দেয় না আপনারা 3 দিন ঘুরে আসেন 60,000 টাকা, 1 লক্ষ টাকা। এখন এই যে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসম্যানগুলি একটা হিউজ সেগমেন্ট, কয়েক হাজার, এটা আপনি চিন্তা করতে পারবেন না, ইভেন ঢাকা শহরে অলিগলিতে আছে ট্যুরিজম কোম্পানি। তো ওরা আসে আমাদের কাছে যে ঠিক আছে আমরা জাস্ট রিসেন্টলি 80টা টিকিট বিক্রি হলো, যেটা ব্রুনাইতে আমি দেখি না কখনো ব্রুনাই বেড়াতে যায়। এখন আমরা অনেক নেগোশিয়েট করে একটা ভালো রেট তাদেরকে এনে দিলাম এবং তারা গেলেন। ভেরি রিসেন্টলি কিছু সরকারি কর্মকর্তা গেলেন প্রায় 70-80 জন, ওইটাও আমরা করে দিলাম, একটা ভালো ফেয়ারে করে দিলাম। এখন আপনি যাবেন ধরেন ডিসেম্বরে ওই দিন ওই ফ্লাইটের 5 দিন আগে যদি আপনি টিকিট কাটতে যান, আপনি টিকিট পাবেন? আজকের টিকিটটা 10 টাকাটা হয়ে যাবে 200 টাকা, বিকজ এটা তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, আর 80টা সিটও পাবেন না। তো এখন যদি গ্রুপই বিক্রি না হয় তাইলে এই যে যারা উমরায় যাচ্ছে তারা কিভাবে যাবে? এই যে ধরেন যারা লেবার ট্রাফিক যারা আছে, ওয়ার্কার ট্রাফিক যারা আছে আমাদের প্রিয় ভাইয়েরা, ধরেন একটা এজেন্সি 80 জন বা 20 জনের একটা অর্ডার পেল এবং একদিনে এই 20 জনকে পাঠাতে হবে, বিকজ ওখানে যে রিসিভার যে অর্ডারটা দিয়েছেন উনি একদিনই এয়ারপোর্টে আসবেন ওকে রিসিভ করতে। তো ওই ভদ্রলোকের গ্রুপটা আমি কিভাবে ইস্যু করব যদি আমি গ্রুপ ইস্যুই করতে না পারি? ট্রাভেল এজেন্সিগুলি মানে এয়ারলাইন জিএসএ তো ইউজুয়ালি টিকিট কাটে না, কাটে তো সব ট্রাভেল এজেন্টরা। এই ট্যুর গ্রুপ কীভাবে, যে আপনি ওমরায় যাবেন, তো ওমরাতে তো এখন গ্রুপ ট্রিপ হয়, এখন ওমরা এজেন্ট যারা আছে ওমরা এজেন্টরা কীভাবে টিকিটটা নেবেন যদি গ্রুপ তারা বুক না করতে পারেন? ইভেন হজে যান, হজও তো গ্রুপ ভিত্তিক হয়। তা আমি আসলে এটার যুক্তিকতাটা আমি ক্ষুদ্র মানুষ কমেন্ট করা উচিত না, ওনারা কি চিন্তা করে এই গ্রুপ বুকিংটাকে ডিসকারেজ করছেন। কিন্তু গ্রুপ বুকিংটা যদি এই আইনের ভিতরে যেটা দেখলাম খসড়াতে অনুমোদনে যে গ্রুপ বুকিং করা যাবে না, গ্রুপ বুকিং করা যাবে না মানে আমরা যারা ইচ্ছা করি উমরায় যাব গ্রুপ করে, ঘুরতে যাব গ্রুপ করে, ওইটা আর হবে না, বেড়াতে যাব গ্রুপ, ওইটা আর হবে না। আর না হলে ক্রাইসিসটা, এই সাফারিংসটা কার হবে? জনগণের হবে, আবার বেশি টাকা দিয়ে যেতে হবে। তো এই জন্য আমার এটা ব্যক্তিগতভাবে আমি এটার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আরেকটা বিষয় যে এটা তো খুব ইম্পর্টেন্ট ইস্যু না? আমি মনে করি কি জানেন, এখন আমি ওই যে আমেরিকান একটা টিম আজকে সকালে আমাদের অফিসে আসছিলেন এবং সরকারি লোকও আসছিলেন আমাদের অফিসে, একদম আমাকে বলতেছে দেখো প্রতিটা দেশের 2টা চেহারা আছে, একটা চেহারা হলো এয়ারপোর্ট আর একটা চেহারা হলো পোর্ট, টু ডেভেলপ ইকোনমিক্যাল ইমানসিপেশন ডেভেলপমেন্টের জন্য। তোমার এয়ারপোর্টে নামার পরে তোমার চেহারা দেখে যেমন মানুষ বুঝবে যে তুমি কি ধরনের, এয়ারপোর্টটা নামার পরেই মানুষ অ্যাসেস করবে যে তুমি এই দেশটা কীরকম। এটা দেশের একটা চেহারা। আপনি দেখেন এই দেশের চেহারা, 3rd টার্মিনালটা ওপেন করা সবচেয়ে জরুরি যদি ধরেন, এবং আপনার সার্ভিসটা প্রোভাইড করা, কারণ আমি নামার পরে যেতে 25 মিনিটে আমি লাগেজটা পাই, এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড। ম্যাক্সিমাম 25 মিনিটসের মধ্যে বেল্টে আমার লাগেজটা থাকতে হবে। আপনি বিশ্বাস করেন 2 ঘন্টার নিচে এটা হয় না। ইভেন এখন ইমিগ্রেশনও প্রচুর সময় লাগে। হ্যাঁ লাগে, ইমিগ্রেশনটা ফাস্টার করতে হবে, যেমন ই গেটগুলি বসে আছে, এটার কোনো অবস্থা নাই। তারপরে আরও কিছু আইটির কিছু ভালো কাজ করেছে, আপনাকে আমি বলি যে ওনারা যে প্রাইসটার কথা বলছে, রিসেন্টলি এই আইনের ভিতরে আসছে যে সিভিল এভিয়েশন থেকে প্রাইসটা অনুমোদন নিতে হবে, ম্যান্ডেটরি করে দিয়েছেন, এটা আগেও ছিল। কিন্তু মেন জিনিসটা হচ্ছে এটা কিন্তু ভালো কাজ, আপনি যখনই এই প্রাইসটা টিকেটের মধ্যে লেখা থাকবে এয়ারলাইনের প্রাইসের সাথে এটা ম্যাচ করতেই হবে,
নাইলে কিন্তু আপনি ধরতে পারবেন যে কোন এজেন্ট টিকিটটা কাটলো, বেশি কাটলে 50,000 20,000, এটা একটা ভালো জিনিস। আবার অ্যাপ্রুভালটাও বলে দিয়েছেন যে এয়ারলাইনগুলি তার ফেয়ারটাকে অ্যাপ্রুভ করাই নিতে হবে, লোয়ার, মিডিয়াম অ্যান্ড হায়ার। ঠিক আছে, তো এই দুইটা উদ্যোগ কিন্তু ঠিক আছে, এবং আমার মনে হয় এই দুইটাই যথেষ্ট আপনি যদি রিলিফ দিতে চান জনগণকে। তো এটা আমার মনে হয় রিকনসিডার করা উচিত, এক্সপার্টদের সাথে বসা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে এয়ারফোর্সের কর্মকর্তাদের বিষয়ে কোনো মতামত আপনাদের আছে এই বিষয়ে? এটা যাক, আপনি আউট অফ দ্য বক্স কোশ্চেন করেছেন। আমি মেন্টালি আবার বক্সে ফেরত যাব, ঢুকবো আমি বক্সে, কিন্তু এয়ারফোর্সের ব্যাপারটা হয়েছে কি, সারা পৃথিবীতেই যদি দেখেন, সিভিল এভিয়েশন একটা রেজিমেন্টেড অর্গানাইজেশন, অথরিটি রেজিমেন্টেড, যেমন ইমিগ্রেশন রেজিমেন্টেড অর্গানাইজেশন। বাংলাদেশে যে ইমিগ্রেশন আছে, বাংলাদেশে ইমিগ্রেশন কিন্তু এসবির পুলিশ 6 মাসের জন্য যাচ্ছে, ওই ট্রেনিং দিয়ে শিখতে শিখতে আবার তাদের রোটেশন 6 মাসের বেশি। কেন 6 মাসের বেশি রাখেন না কেন? যে করাপ্টেড হয়ে যায়। আমি জিজ্ঞেস করছিলাম। তো এখন ইমিগ্রেশনে করাপশনের কি সুযোগ আছে? অনেক সুযোগ সুবিধা আছে ওখানে, যে বিষয়টা আপনার ভালো লাগতেছে না বা এরকম হয়। তো এটা কি করে 6 মাস রাখে, 6 মাস পরে আবার এসবিতে ফেরত আসে। তো এখন বিভিন্ন দেশে কিন্তু শুধু ইমিগ্রেশন পুলিশিয়াল একটা রেজিমেন্ট, তাদেরকে ওইভাবে ট্রেনিং এইভাবে করা হয়। সিভিল এভিয়েশন কিন্তু তাই, যে সিভিল এভিয়েশনে আমেরিকাতে যদি দেখেন, সিভিল এভিয়েশন কিন্তু এটা ডিফেন্স ফোর্সেস, এবং ম্যাক্সিমাম দেশে আবার আমাদের এই রিজিয়নে এয়ারফোর্স এটাকে ম্যানেজ করে, বিকজ এয়ারফোর্সই একমাত্র অর্গানাইজেশন যে এই কমপ্লায়েন্সগুলির ভিতর দিয়ে যায়। ধরেন এয়ারফোর্সের এয়ারক্রাফট অপারেশন আছে, ওখানে সেফটিটা হলো সিভিল এভিয়েশনের কাজ কি? সেফটি ইনশিওর করা, সেফটি চেক করা, সেফটি সার্টিফিকেশন দেওয়া, ওকে টু বোর্ড, মানে এই সব কিছু, ইভেন দি সিকিউরিটি, এগুলি তো সিভিল এভিয়েশনের কাজ। তো এখন যেহেতু এয়ারফোর্স, তারা যে ফাইটার জেট বলেন, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলেন, হেলিকপ্টার বলেন, তারা কিন্তু হোল ডে এই অপারেশন নিয়ে আছে, এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি। এখন সিভিল এভিয়েশনের জন্য এয়ারফোর্সই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এক্সপার্টিজ আছে যারা সিভিল এভিয়েশনটাকে এই বিশেষ করে সেফটিটাকে দেখতে পারে, অপারেশনটাকে দেখতে পারে, ম্যানেজমেন্টটাকে দেখতে পারে। ওখানে দেখেন ফাইন্যান্সে কিন্তু জয়েন্ট সেক্রেটারি একজন আছে, অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু একজন ব্যুরোক্রেটস আছে, কিন্তু এই যে তিনটা কি পয়েন্ট আছে, যেটা কি ইস্যুজ আছে, এটা এয়ারফোর্স ছাড়া সেকেন্ড বাংলাদেশে আর কোনো অর্গানাইজেশন নাই যে এটাকে প্রফেশনালি দেখার মতো যোগ্যতা এবং যোগ্যতা সম্পন্ন লোক আছে। এইটা হলো আমার ব্যক্তিগত ধারণা আর কি। এখন আলটিমেটলি আপনি বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি এটার উত্তরটা আমি শহীদ আলম। যেটা বলেন ঠিকই, যে যার জন্য চেয়ারম্যান সিভিল এভিয়েশন সবসময় এয়ারফোর্স থেকে আসে, স্কোয়াড্রন লিডার র্যাঙ্কের একজন চেয়ারম্যান, এখন এয়ার ভাইস মার্শাল, এখন আর হয়েছে। তো এয়ারফোর্সের সাথে এটা মিলে যায় আর কি, কিন্তু আরও যেগুলো সার্ভিস সেগুলো অন্য অন্য ডিপার্টমেন্ট করছে। এবং সিভিল এভিয়েশন অন্য একদিক দিয়ে একটা পিকুলিয়ার টাইপের একটা সংস্থা, এই অর্থে যে ওখানে সিভিল এভিয়েশন নিজস্ব রিক্রুট আছে, এয়ারফোর্স থেকে আসে, বিমান থেকে ডিপুটেশনে যায়, এবং সিভিল ব্যুরোক্রেসি থেকে ডিপুটেশনে যায়। ফলে ওইখানে কিন্তু একটা জওয়া খিচুড়ি আছে। তো ডিপার্টমেন্টের ইটসেলফ ম্যানেজমেন্ট যারা টপে থাকে তাদের জন্য খুব সোজা না। ওখানে একজন জয়েন্ট সেক্রেটারি যে যায়, সে সহজে চেয়ারম্যানের কথা শুনতে চায় না, সে তার ব্যুরোক্রেসি নিয়ে থাকে। তো এইসব ব্যাপারে ওখানে একটা সমস্যা আছে, আমি মিনিস্ট্রি থেকে এটা দেখেছি। যার জন্য তখন আমরা একটা করেছিলাম যে একটা অন্যায় যদি হয়, যেমন একটা আগুন লাগলো, এই আগুন লাগলো, এটা কে দায়ী? তখন এটা ওখানে যদি আপনি 3-4টে সংস্থার লোককে নিয়ে ডিল করেন, তখন আপনার বেলায় প্রযোজ্য হবে এক আইন, ওনার বেলায় প্রযোজ্য হবে আর এক আইন, যেহেতু উনি অন্য ডিপার্টমেন্ট থেকে এসছেন। আমার বেলায় প্রযোজ্য হবে আর এক আইন। ওখানে তো এনকোয়ারি করাই ডিফিকাল্ট হয়ে যায়, আপনাকে পানিশমেন্ট দেওয়াটাই ডিফিকাল্ট হয়ে যায়, আপনাকে টাস্ক টু টেক ইউ টু টাস্ক, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ফলে সেই দিক দিয়ে সিভিল এভিয়েশন একটা কমপ্লিকেটেড সংস্থা। এর মধ্যে যদি আপনি আবার ওগুলো নিয়ে আসেন, যে তার পাওয়ার আবার সিজ করে নিয়ে মিনিস্ট্রিতে নিয়ে যান, তাহলে কিন্তু এটা কমপ্লেক্সিটি বাড়বে। এবং এটা সিভিল এভিয়েশন যেহেতু যেমন রাজস্ব দেশের লোকটা ডিল করে, আপনাকে আমাকে নিয়ে ডিল করে, কিন্তু সিভিল এভিয়েশন তো ইন্টারন্যাশনাল ডিল করে, বিভিন্ন এয়ারলাইন্স, বিভিন্ন আইকাও সংস্থা তাদের রেগুলেটরি নিয়ে ডিল করে, তাদেরকে স্যাটিসফাই করতে হয়, এবং তারা স্যাটিসফাইড হতে হয়। তারা স্যাটিসফাইড না হয় তারা তার অ্যাডভার্স রিপোর্ট দেয়।
এই রিপোর্টটা বিদেশে চলে যায়। এবং সিভিল এভিয়েশনের কাজকর্মের উপরে আপনার যেটা বললেন যে দেশের ইমেজ, বিমানবন্দরের ইমেজ হচ্ছে আমাদের দেশের ইমেজ, ফেস অফ দি কান্ট্রি, আর সেই একটা খারাপ ইমপ্রেশন হয়ে গেল। এসে দেখলো সুটকেসটা কাটা, খুবই তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। তো সব কিছু মিলায় আমার মনে হয় যে এখানে ওদের ক্ষমতা না বাড়িয়ে আরও ক্ষমতা কমিয়ে ফেলাটা ইট উইল ভেরি হবে, এবং এখানে আরও একটু মাইন্ড অ্যাপ্লাই করে আর একটু দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এই যে উপদেষ্টা বলছেন যে দেশের স্বার্থেই উনি আইনের পরিবর্তন নিচ্ছেন, উনি হয়তো মনে করছেন এটা ওনার জন্য, ওনাকে সেভাবে বুঝছেন বিষয়টা, এই জন্য ওনার কাছে ওইটাই দেশের স্বার্থ মনে হচ্ছে। কিন্তু যখন আইকাও এসে হয়তো ধরবে যে না, এটা তো আমরা আগে এই জিনিসটা একদিনে রিপ্লাই পেতাম, এখন তো এই রিপ্লাই একদিনে পাচ্ছি না। তো যেমন আমি যখন সেক্রেটারি হলাম সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, তখন যে প্রথম যে ফাইলটা আমার টেবিলে দেখলাম, সেটা দেখে একটা পারচেজের ফাইল, ওই যে বিমানে যে ইয়েগুলো কাপগুলো কেনা হয়, ওই ফাইলটা টেবিলের সামনে 18 না 20 লাখ টাকার একটা ফাইল। তাই বললাম যে বিমানে তো একটা বোর্ড আছে, এই বোর্ড ইজ এম্পাওয়ার্ড টু পারচেজ অর স্পেন্ড মানি অন দিস ইস্যুস। এখানে মিনিস্ট্রিতে আসবে কেন? মিনিস্ট্রি ডিল করবে পলিসি ম্যাটার নিয়ে, কিন্তু সেটা হয় না। মিনিস্ট্রি ডিল করে অন্য ব্যাপার নিয়ে, যেটা এখন আরও হয়তো বেশি হবে। মিনিস্ট্রির কাজ হচ্ছে পলিসি ম্যাটার ডিল করা, ডে টু ডে ম্যাটার না। ডে টু ডে ম্যাটার যে বিমান আছে, সিভিল এভিয়েশন আছে, তারপর ইত্যাদিরা আছে। এবং এই লজিকটা শুধু বিমানের জন্য আর সিভিল এভিয়েশনের জন্য প্রযোজ্য না, এই লজিকটা প্রযোজ্য হচ্ছে সব ডিপার্টমেন্টের জন্য। রাজ্য যদি প্রত্যেকটা ল্যান্ড অ্যালটমেন্টে যদি মিনিস্ট্রিতে ফাইল পাঠায়, তো রাজ্যকে ডেইলি 10টা প্লট অ্যালটমেন্ট করতে পারবে না, তাই না? এই জন্য রাজ্যের বোর্ডকে প্লট অ্যালটমেন্টের ব্যাপারে 100% অথরিটি দেওয়া আছে, ও কারো জিজ্ঞাসা করতে হয় না। আমি শুনলাম, সত্য মিথ্যা জানি না, যে দোকান অ্যালটমেন্ট হবে যে ওখানে, বা স্পেস অ্যালটমেন্টটাও নাকি এখন মিনিস্ট্রির অনুমতি নিতে হবে। আমি যে বাইরে শুনলাম, তো ওইটা যদি হয় তাহলে তো আরও দুঃখজনক হবে একটা ইস্যু। ওই জন্য কিন্তু আপনার আইকাও যেটা মনিটরিং করে, আইকাও যদি দেখে যে আগে এটা সহজে হতো, এখন আর মিনিস্ট্রিতে যাচ্ছে, এটা ওরা এটা নিয়ে একটু দে উইল বি লিটল কনসার্ন অ্যাবাউট দ্যাট। তবে মন্ত্রী মহোদয়ের কি বা উপদেষ্টা মহোদয়ের কী যুক্তি আছে আমি ঠিক জানি না, ওনারা তো পাবলিক নিয়ে ডিল করেন, ওনাদের কোনো যুক্তি থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা যুক্তিটা খুব না আর কি। মিস্টার হক, এক ট্রাভেল এজেন্সি থেকে অন্য ট্রাভেল এজেন্সির টিকিট কেনা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার, এই বিষয়ে মন্তব্য? মন্তব্য না, আমি এটা নিয়ে না খুব ফ্রাস্ট্রেটেড, বুঝছেন। আমি না শুধু, আপনি দেখেছেন অল ট্রাভেল এজেন্সি ওনারা রাস্তায় দাঁড়িয়ে অনেক মিছিল টিছিল করেছেন। ওনারা, আমি বক্তৃতাগুলি শুনেছি, উনি বলছেন এটা কালো আইন, যারা বলছেন আর কি ট্রাভেল এজেন্সি প্রচুর কর্মচারী, কিন্তু আপনি ধরেন জিএসের তো বললাম আমরা 5000, ট্রাভেল এজেন্সিতে আপনি যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ধরেন লক্ষাধিক লোক কিন্তু ট্রাভেল এজেন্সিগুলির পিছনে কাজ করে। এই মানে হিউজ একটা লিঙ্কেজ আছে, মানে লাইক এ চেইন। ট্রাভেল এজেন্সি, তার আবার এজেন্ট আছে, সাব এজেন্ট আছে। ধরেন একটা ছেলে ইউনিভার্সিটি থেকে বেরোলো, কাজ নাই, এটা ট্রাভেল এজেন্সিতে গেলো, বললো আচ্ছা ঠিক আছে তুমি মালদ্বীপ টিকিট বিক্রি করো, বাট তুমি প্যাকেজ একটা নিয়ে আসো। তো মিনিমাম আমি মনে করি যে যদি ফ্যামিলি সাইজ ধরেন 5 জন, তাহলে লক্ষাধিক লোক কিন্তু ট্রাভেল এজেন্সিতে কাজ করে। তো এখন আপনি ট্রাভেল এজেন্সি করতে পারবেন না বিজনেস, এটা ট্রাভেল এজেন্সির বিজনেসটা বাদই দিলাম। আপনি একটা বিজনেস B2B বিজনেস করা যাবে না, এই আইনটা করার অধিকার কি বাংলাদেশের কারোর আছে? এটা আমার নাগরিক অধিকার। আপনি ট্রাভেল এজেন্সি আছে, আমার আছে, আমি আপনার সাথে ব্যবসা করব, এটা আমার অধিকার। এই অধিকার আপনি কি জন্য আমার থেকে খরচ করবেন? এতে আমি আপনার কি ক্ষতি করছি? আমি গ্রুপ বিক্রি করে দেশের কি ক্ষতিটা করছি? আপনি স্যাটিসফাই করেন না যে না আপনি গ্রুপ বিক্রি করতে পারবেন না। আমি B2B, আমি বক্তৃতাটা ওনার শুনেছি টিভিতে, উনি বলছেন এটা তো আড়তদারি ব্যবসা না, আড়তদাররা করতে পারবে B2B, ট্রাভেল এজেন্সি B2B করতে পারবে না। তো এটা আমি মনে করি যে এটা যেই ওনাকে এই পরামর্শটা দিয়েছেন, এটা অ্যাকচুয়ালি ওনাদের আয়ত্তের বা আওতার বাইরের একটা কিছু করার জন্য ওনাকে এঙ্গেজ করছেন। এখন সিভিল এভিয়েশনের সেক্রেটারিকেও আমি চিনি, উনি দুবাইতে ছিলেন, ভেরি পপুলার, শি ওয়াজ দেয়ার।
আপনি তো বললাম যে অ্যাডভাইজার সাহেব তো বিজনেসই করেন, কিন্তু একজন বিজনেসম্যান এবং এই একটা ইন্টারিম গভর্নমেন্টের টাইমে এবং একজন এত সুনামধন্য সচিব, ওনারা এটা কিভাবে রিকমেন্ড করলেন এবং ড্রাফট অনুমোদন করলেন আমার মাথায় আসে না। আমি ক্ষুদ্র মানুষ, আমি নাগরিক হিসাবে আমার কথা আরেকটা ইস্যু আছে যে এবং আমি এটা একটু মানে জিনিসটা কিন্তু খুব ছোট না। আপনি এটা ট্রাভেল এজেন্সি একজনের সাথে বিজনেস করতে না এইভাবে দেখলে হবে না। এটা কিন্তু একটা অধিকারের উপরে আপনি খড়গ আনছেন, ছুরি চালাচ্ছেন। আমি একটা স্বাধীন মানুষ, বাংলাদেশে আমার ট্রেড লাইসেন্স আছে, আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার সাথে আমি ট্রেড করব, এটার উপরে এমবার্গো দেওয়ার মতো অথরিটি আছে কিনা এটা আগে দেখা দরকার। তারপরে আমি অনেকের সাথে কালকে কথা বলছি, ওরা ঠোক হয়ে গেছে, মানে বলে যে এই আইন ঠিক আছে, আমাদেরকে রেগুলেট করো, আমাদের যেটা বললো যে ঠিক আছে টিকেটের মধ্যে প্রাইস লিখে দাও, ঠিক আছে সিভিল এভিয়েশন প্রাইস অ্যাপ্রুভ করে দেন। এই আইনের ভিতরে একটা ভালো জিনিস আছে আমি দেখলাম, যে ওই যে গ্রিন মানে যে ফুয়েল ইউজ করা বা গ্রিন করা, এটা খুব ভালো জিনিস হচ্ছে, কিন্তু এই ফাঁকে ফাঁকে এগুলি আবার কালো আইন ঢুকতেছে। আমি বলতেই পারি যে এটা কালো আইন তো ঢুকতেছে। তা আমার মনে হয় কি জানেন, এটা যদিও আমার ব্যক্তিগতভাবে মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা আরও আছেন সবার সাথে মিনিস্ট্রির কথা বলে এই জিনিসগুলিকে আগে আবার আরেকবার রিভিউ করা দরকার। ইফ নেসেসারি আমাদের বক্তব্য নিক, আমরা আবার কয়েকজন চিন্তা করেছিলাম ওনার সাথে দেখা করব, কিন্তু উনি যেভাবে বক্তৃতা দেন বা বক্তব্য দিয়েছেন, আমরা মনে হলাম উনি খুব একটু মানে জিনিসটাকে নিয়ে ডিস্টার্ব, এবং উনি যেইভাবে বলেন যে একটা খুব খারাপ শব্দ বলে যে একটা উচ্চারণ করেছেন যে এই নৈরাজ্য চলতে দেওয়া যায় না, তখন আমরা কিন্তু ভীত হয়ে গেছি যে আমরা নৈরাজ্যের পার্ট হইতে চাই না, সত্য কথা। তো এখন কথা বলতে গিয়ে যদি আমরা স্পেস না পাই তাহলে তো কথাও বলতে পারবো না। এই ভয়ে কিন্তু এখনও আমরা দুইবার উনি ডেকেছেন, আমরা গিয়েছি, উনি ব্যস্ত ছিলেন, আমরা কথা বলার চেষ্টা করেছি, আমাদের লোকজন কথা বলার চেষ্টা, কিন্তু ওনার উচিত ছিল যে আরও সময় নিয়ে জিনিসটাকে দেখা। আপনি বিশ্বাস করেন এই আইনটা ধরেন হয়ে গেল, কিন্তু কেউ একটা আইন করে সুনাম অর্জন করে, আপনি দেখেন অনেক ধরনের আছে, ক্ষুদ্র ক্ষুদা শিক্ষা পলিসি, এই পলিসি, আবার কেউ কিন্তু আইনটা করে দুর্নাম অর্জন করে। মানুষ মন থেকে এটাকে, যখনই সাধারণ মানুষ কিছু করতে পারবে না, কারণ আপনার হাতে ক্ষমতা আছে, আপনি তো আইন করতেই পারেন, কিন্তু জনগণ কিন্তু এই ধরনের আইন অনেক হয়েছে বাংলাদেশে, হবেও, কিন্তু আমরা মনে করতেছিলাম যে এখন আর হবে না। কিন্তু এই যে জিনিসটা, এটার জন্য মনে হয় আমার ধারণা আর কি, ওনারা হয়তো বা এটা বুঝতে পারবেন যখন ওনারা চেয়ারে থাকবেন না, এটা আমার ফিলিং আর কি। এটা এত ইজি জিনিস না যেটা ওনারা করতেছেন, আর এটা এত সহজে করা উচিত না, যেখানে লক্ষ লোকের একটা রিজিকের ইনভলভমেন্ট আছে। তো এই জন্য আমি মনে করি কি, এখনও আমার সবিনয় অনুরোধ ওনার কাছে এবং সচিবের কাছে এবং যারা করছেন, আর সত্যিকার অর্থে আমি জানি কিছু অফিসার আছেন, কিছু আছেন ব্যবসায়ী আছেন যারা জিএসএ পাচ্ছেন না, যারা জিএসএ করতে চাচ্ছেন না, এবং অ্যাডভাইজার সাহেবও তো ইনশাআল্লাহ এভিয়েশনে আসতেছেন, উনি কোম্পানি করেছেন, আমি জানলাম এভিয়েশন বিজনেসে আসতেছেন, অ্যাপ্লাইও করেছেন, রিসেন্টলি করেছেন। ইনশাআল্লাহ উনি আসলে যখন টেবিলের এই সাইডে চলে আসবেন না আমাদের লাইনে, এখন তো আসেন বিজনেসে আমাদের লাইনেই, কিন্তু এভিয়েশন লাইনে যখন চেয়ারের উল্টা দিকে আসবেন, আমার বিশ্বাস তখন উনি এটার জন্য দুঃখ করবেন, কারণ ওনার ফ্যামিলি, ওনার এই আশেপাশের লোকরা, ওনার গ্রুপের যারা, উনি ডাইরেক্টলি না, জিএসএ বিজনেস নিয়ে পার্সু করতেছেন বা এই ধরনের এজেন্সি নিয়ে কাজ করছেন। এবং আমি আজকে ওনার ওয়েবসাইট দেখতে গিয়ে দেখলাম কিছু যেটা আগে ছিল ওয়েবসাইট থেকে এগুলি সরিয়ে দেওয়া হয়েছে। আমি আসার আগে বুঝতে চাচ্ছিলাম যে আসলে ওনার বিজনেস ডোমিনে এভিয়েশন রিলেটেড কি আছে, কারণ এজ এ নাগরিক হিসাবে ওপেন ডকুমেন্ট আমার দেখার অধিকার আছে। তো আমরা দেখলাম যে কিছু জিনিস ওখান থেকে ওনার রিলেটিভদের, মানে আগেও আপনি ওয়েবসাইটে, আমি ওয়েবসাইট করছি, বিকজ ওনার ধরেন ওনার গ্রুপটা তো ডিফারেন্ট গ্রুপ, বাট ওনার ফাদারের যে গ্রুপ যেটা আছে, আকিজ গ্রুপ, যেটা আপনি চিনেন, খুব সুনামধন্য গ্রুপ, বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য লিডিং। আই হ্যাড দ্য অপরচুনিটি 83-তে ওনার সাথে দেখা করার, যখন উনি
জুট স্পিনিং মিল করে নোয়াপাড়াতে, তখন আমি খুলনাতে কাজ করতাম, আসা যায়। তারপর ওনার অফিসেও আমি গিয়েছি। হি ওয়াজ এ গ্রেট ম্যান। ওনাদের তরফ থেকে জিএসএ প্রপোজাল বিভিন্ন জায়গায় গিয়েছে, ওই কপিও আমার কাছে এসেছে। তা আমি কনফিউজ ছিলাম যে এখন কিভাবে যায়, যেহেতু উনি মন্ত্রণালয়ের দায়িত্বে। পরে উনি একদিন ইয়েতে প্রেস কনফারেন্সে ক্লিয়ার করেছে যে আকিজ গ্রুপটা আমার না, আমার গ্রুপটা হলো সাম আকিজ গ্রুপ, হোয়াট এভার। তো এইগুলি উনি বুঝবেন যখন উনি চেয়ারে থাকবেন না, তখন এই বিজনেসে যদি কোনো দিন আসেন উনি, যেহেতু আমি দেখতে পাচ্ছি লট অফ অ্যালাইনমেন্ট আমি দেখেছি ওনার নিজের কোম্পানির থ্রুতে এবং ওনার ফ্যামিলি কোম্পানির থ্রুতে, আসলে উনি বুঝবেন যে আসলে এই আইনগুলি উনি যেটা করে গেছেন এটা ওনার জন্যই বাধা হিসেবে থাকবে। উনি কি করা উচিত ছিল ভাই, আমি একটু বলি। উনি যদি একদম সাশ্রয়ীভাবে মানুষকে চলতে দেওয়ার, মিডল ক্লাস যাদেরকে ট্রাভেল করা, ওয়ার্কারদের ট্রাভেল করা, একটা ওয়ার্কার আসতে পারে না $1000, ও $500 হলে বছরে একবার আসতে পারে, এটা ওনার ফিলিং। উনি বলছেন ওনার বাজেট কেরিয়ার পলিসিটাকে ইন্ট্রোডিউস করা উচিত ছিল বাংলাদেশের, এটাই যে রাইট টাইম ছিল ওনাদের। বাট ওনারা সব কিছুই করতে পারবেন এখন বিকজ ইটস এ ভেরি ইজি প্রসেস, ইউ ডোন্ট নিড টু গো একটা। এবং ওনাদের ওই যোগ্যতাও ছিল, লোকও বাংলাদেশের যোগ্যতা সম্পূর্ণ আছে। আপনি দেখেন না মালয়েশিয়াতে যখন বাজেট কেরিয়ার আইনটা হয়, মাহাথির মোহাম্মদ করেন তখন, এবং একটা এয়ারলাইনকে উনি অনুমোদন দেন, তখন কিন্তু মালয়েশিয়ান এয়ারলাইন্স রাস্তায় নেমে গিয়েছিল। তো উনি বলছেন যে নো, দে উইল নট ডিস্টার্ব ইউর মার্কেট, দে উইল ক্রিয়েট দ্য মার্কেট। আপনি দেখেন এখন 2001 সালে মালয়েশিয়াতে বাজেট এয়ারলাইনটাকে এনকারেজ করা হলো। 2001 সালে 5 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যারি করতো মালয়েশিয়ান এয়ারলাইন, এটা নেমে আসে 4.5 মিলিয়নে। আর যে নতুন বাজেট ক্যারিয়ারকে দিলেন, ওখানে 2টা ক্যারিয়ার আছে, ওরা এখন 100 মিলিয়ন প্যাসেঞ্জারের করতেছে, ডেইলি 1000 ফ্লাইট অপারেট করে, বিকজ দে হ্যাভ ক্রিয়েটেড। বিকজ যখন বাজেট কনসেপ্টে এস সাচ, বুঝছেন, ওই এয়ারক্রাফটটা নতুন, তারা তো পুরানি এয়ারক্রাফট চালায় না, বিকজ ওই এয়ারক্রাফটগুলিতে ওই যে গালিকে কম্প্রোমাইজ করে 20% সিট বাড়িয়ে নেয়। আপনি বুঝছেন, সে যদি 80% হয়, নর্মাল এয়ারলাইনের 100% সিট হয়ে গেছে কিন্তু। এবং ওয়েট রিডাকশন করে, যে ডিসপ্লেটা না দিয়ে ওয়াইফাই দেয়, 5 টন ওজন কমে, তেলটা কমে, বিকজ এভিয়েশন ইজ এ কমপ্লায়েন্সের বাইরে তো যেতে পারবেন না। দেখেন এখন কিন্তু 100 মিলিয়ন আপনি এই বাজেট ক্যারিয়ার, যেমন রায়ান এয়ার ধরেন, ইজিজেট ধরেন, ইউরোপ আপনি চিন্তাই করতে পারবেন না বাজেট ক্যারিয়ার ছাড়া, কত অ্যাফোর্ডেবল করে দিছে। উইজেয়ার আমরা কিছুদিন আগে আমাদের সাথে সাইন করেছিল তারা। আপনি জানেন 5 বছরের বেশি এয়ারক্রাফট রাখে না, এবং তাদের মানে বাংলাদেশে অপারেশন করে নাই কেন জানেন? বাংলাদেশে জিএসএ হইলো, তারা 4টা ভিজিট করছে, চিটাগংয়ে পারমিশন দিয়েছে, আসলো না কেন? তোমাদের দেশে ট্যাক্স হাই, হ্যান্ডলিং চার্জ হাই। অনেস্টলি আপনি দেখেন, কয়েকদিন আগে একটা রিপোর্ট হয়েছে ইয়েতে, একটা পত্রিকায়, দি গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ বাংলাদেশে হলো হাইয়েস্ট ইন দি এশিয়া, যেটা ইন্ডিয়াতে $600 থেকে $700, বাংলাদেশে এটা $2300 থেকে $5000। ঠিক আছে, তেলের দাম নিউ ইয়র্কের পরে মানে দি সেকেন্ড হাইয়েস্ট ইজ বাংলাদেশ, দি ফুয়েল। আপনি যদি ট্যাক্স ধরেন, ঢাকা মালয়েশিয়াতে টিকিট আমরা বিক্রি করি 32,000 35,000, 32,000 ধরেন, এটা শুরু হয় হলো 30,000 টাকা থেকে, 27,000 30,000 রিটার্ন, ওখানে 16,000 টাকা ট্যাক্স। তো বাদ দেন, আপনার টিকিট কস্ট আছে 15, হুইচ ইজ কক্সবাজার ঢাকার টিকিটের রেটে আপনি যাচ্ছেন। আপনি বিমানটা যদি ধরেন, আমি সরি, বিমানটা আপনি যদি কনসিডার করেন যে বিমানের ঢাকা নিউ ইয়র্ক একটা ফ্লাইট ছিল, তো এখন হয়তো আছে, সেটা যদি ফুল ফ্লাইট যায়, ফুল প্যাসেঞ্জার, আবার আসেও যদি উইথ ফুল প্যাসেঞ্জার, তাহলেও প্রায় $1 কোটি টাকা লস হয়। তো এটা আমি যখন ভিতরে গেলাম, এটা কেন হবে তাহলে? এয়ারলাইন্স এই ফ্লাইটটা চালানোর দরকারটা কি? ফুলের বেশি তো আর হতে পারে না, ছাদে তো লোক নেবে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে বিমানের তাদের অফিস যেটা নিউ ইয়র্কে, ওইটা 5th অ্যাভিনিউতে একটা বিরাট পশ অফিস, 5,000 স্কোয়ার ফিট বা এরকম একটা স্কোয়ার ফিট নিয়ে তার অফিস নিয়েছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। তারপরে তারা ওই কেবিন ক্রু যারা,
তারপরে ককপিট ক্রু, তারা দে আর এন্টাইটেল টু স্টে ইন 5-স্টার হোটেল। তারপরে আমি একবার যখন এটা চাইনিজরা কী করে এটা দেখলাম, যে চাইনিজ সাউদার্ন চায়না, ইস্টার্ন চায়না তারা কীভাবে অপারেট করে, তার কি লাভ করছে না আমাদের মতোই তাদের ক্ষতি হচ্ছে। তো ওরা বলে, ওদের আমি এখানে ইয়েকে ডাকলাম, স্টেশন ম্যানেজারকে, তো ওর সাথে আলাপ করলাম। বললো যে না, আমাদের নিউ ইয়র্ক ফ্লাইট আছে, আমরা করি কি নিউ ইয়র্কে আমরা একটা বাসা ভাড়া করছি কুইন্সে আর কি, 6 তলা বাড়ি, ওখানে পাইলটও থাকে, কেবিন ক্রু থাকে, সবাই থাকে, একই খাবার খায়, খুব কমফোর্টেবলি থাকে ওরা ওখানে নিজেদের মতো একটা করে নিছে, কোনো ওই অত ডাটফাট কোনো ইয়ের মধ্যে নাই, যার জন্য তারা লাভ করছে। আর আমাদের ধরেন এক্সপেন্ডিচার অনেক বেশি, যার জন্য 100% প্যাসেঞ্জার হয়েও 1 কোটি টাকার মতো লস, 1,10,00,000 টাকার মতো লস হয়। এটা তো খুব অস্বাভাবিক একটা। একদম কারেক্টলি সে যে 5 টিউবিউতে 5,000 স্কোয়ার ফিটের অফিস নট এ ম্যাটার অফ জোক। আচ্ছা, তারপরে আপনার দেখেন এই যে আরেকটা সমস্যা হইতে পারে, আমি জানি না, 3rd টার্মিনাল যেটা হচ্ছে, এটা কি আজকের প্রসঙ্গ, এটা হতে পারে না? এটা তো আমি টিভিতে যেটা হয়ে গেছে, এটা অপারেশনে আনা যায়, এটা দেরি করা মানে লস হচ্ছে আমাদের। কিন্তু এখানেও আপনারা দেখলাম যে এখানে জাপানিদের সাথে কোনো ব্যাপারে হয়তো মনোমালিন্য হচ্ছে বা একমত হচ্ছে না, সে কী বিষয় আমি জানি না, কেন মনোমালিন্য হচ্ছে না, কেন একমত হচ্ছে না। কিন্তু আপনার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল যেটা আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টার আরেকটা অঙ্গ, সেটাও জাপানিজরা অপারেট করে। তো প্যান প্যাসিফিকের হেড অফিস জাপানে, ওরা আমি যখন সেক্রেটারি ছিলাম তখন একবার টার্ম আসলো যে ওইটাকে 5 বছর পর রিনিউ করতে হয়। আমার সময় একবার রিনিউয়ের প্রস্তাব আসলো, তখন আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলো একটা কর্নার থেকে, যে এটা প্রত্যেকবার কি জাপানিজরাই পাবে, এটা আমরা চেষ্টা করে দেখি না, আমাদের লোকজন ট্রেন হবে, হবে। তো আমি বললাম যে না, এটা জাপানিজদেরকে অ্যানয়েড করা যাবে না, এই হোটেলটা তারাই করছে, করছে এটা, এবং তারা যদি অখুশি থাকে তাহলে এটা আমাদের জন্য অন্যান্য জায়গায় প্রভাব পড়বে। জাপানিজ হিউজ আমাদের অনেক কিছু সাথে জড়িত, এবং জাপানিরা এগুলো খুব মাইন্ড করে, খুব ছোটো ছোটো বিষয় খুব মাইন্ড করে তারা। তো তখন ওরা দেখলো যে কোনোভাবে আমাকে কনভিন্স করতে পারছে না, তখন আমি বলছি না, এটা এখন আর এটার ব্যাপারে আর কোনো আর্গুমেন্ট চলবে না, জাপানিদেরকে দিতে হবে নেক্সট 5 ইয়ার্সের জন্য, আমি চলে গেলে তোমরা যা খুশি করো, আমি এই রিস্কের মধ্যে আমি যাবো না, এটা তোমার ল মিনিস্ট্রিতে পাঠাও, ভেটিং করে নিয়ে এসো, জাপানি থেকে আমরা রিনিউ করে নিয়ে আসবো ফর নেক্সট 5 ইয়ার্স। তো এরকম কিন্তু অনেক রকম বুদ্ধি দেয়, যে এই 3rd টার্মিনাল যদি দেরি হয়ে যায়, জাপানিরা খুব আপসেট হতে পারে, আমি জানি না, কোনো জাপানির সাথে আমার কথা হয়নি এই ব্যাপারে, আমি এখন কাউকে চিনিও না, আমি যেহেতু আমি রিটায়ার করে গেছি, বা কোনো এজেন্ট আমার সাথে কারো দেখা হয়নি, কথা হয়নি, আমি ওই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে জাপানিদেরকে অ্যানয়েড করে 3rd টার্মিনাল কোনো অপারেট করে এটা সঠিক সিদ্ধান্ত হবে না। মিস্টার মজিবুল হক, আরেকটা প্রশ্ন আমরা একটু শেষের দিকে, যে বিমান টিকিট অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্সি এটিএ নিবন্ধিত বা জিডিএস এর মাধ্যমে শুধু টিকিট বিক্রয় করা হলে সমস্যাটা কি হয়, কি হবে? আপনি তো তাইলে ইন ডিটেইলে গিয়েছেন। হ্যাঁ, কিন্তু সমস্যার সময় আমার হাতে খুব বেশি এই আইনের ভিতরে আরেকটা প্রশ্ন আছে যে টিকিটের দামের প্রসঙ্গ, এই যে ট্রাভেল এজেন্টদের ইস্যু আলোচনা করছে, কিন্তু মানুষ অনলাইনেও টিকিট কাটতে পারছে, এবং আলটিমেটলি হয়তো সবাই অনলাইনে একটা সময় কাটবে। অ্যাকচুয়ালি 2টা জিনিস এখানে ধরেন, ওই আইনের ভিতরে আছে, আমি বুঝতে পেরেছি যে আপনি ইন ডেপথ এটাকে স্টাডি করেছেন, শুধুমাত্র এখন টিকিট কাটতে পারবে, যেটা আমি প্রথম বলে ফেলছি অলরেডি, যে জিডিএসে যারা আছে তারা এবং আয়েটা। তো আয়েটার একটা গ্যারান্টি যদি আয়েটাকে আপনি দেন, জিডিএস মানে সব এয়ারলাইনগুলির একটা প্ল্যাটফর্ম, যে গ্যালিলিও অ্যান্ড এমাডুস আছে, এটাতে আপনাকে আয়েটা অ্যাক্সেস দিবে, এবং আপনার মিনিমাম গ্যারান্টি লাগবে কিন্তু 10 থেকে মিনিমাম 10 লাখ, বাট ইউজুয়ালি 10 লাখে খুব একটা হয় না সব এয়ারলাইন। তো অ্যাকচুয়ালি এই যে আপনি লাইসেন্স দিলেন 5,800, আর আপনি বলতেছেন এখানে যে শুধু জিডিএসের মাধ্যমেই টিকিট ক্রয় করা যাবে, তাইলে বাকিরা করতে পারবে না, যেটা আমি আগে বলে ফেলছি যে এই এজেন্সিগুলি বন্ধ হয়ে যাবে, বিকজ এখন তো তারা টিকিট কাটতে পারতো ডাইরেক্ট এয়ারলাইন্স থেকে, এক্সচেঞ্জ ভাউচারের মাধ্যমে, বা আরেক এজেন্ট থেকে, কি জিএসএ কাউন্টার থেকে, কিন্তু ওইটা তো বন্ধ হয়ে গেল। তাহলে কী করলেন, যেখানে 7,000 মানে 5,800 লোকের একটা বিজনেস অর্গানাইজেশনগুলি অ্যাক্টিভ ছিল, আপনি এখন নিয়ে আসলেন 700 লোক, শুধু আয়টা। তো তাইলে হলো কি, আপনি যে প্রাইস সেন্সিটিভিটির কথা বলছেন,
যখনই আয়াটার ভিতরে আপনি নিয়ে আসবেন এবং 5,800 থেকে 700-তে নিয়ে আসবেন, তাহলে আমি মনে করি যে এটা একটা বিরাট বৈষম্য হলো। কারণ আপনি তার অধিকার দিলেন লাইসেন্স দিয়ে ব্যবসা করতে, আবার আইন করে বলে দিলেন যে তুমি ব্যবসা করতে পারবে না। তো উনি এটার উত্তর দিয়েছেন, উনি বলছেন যে আমি তো পাসপোর্ট দিই, ভিসার গ্যারান্টি তো আর আমি দিচ্ছি না। এইটা ওনাকে কোশ্চেন করা হয়েছিল ওই দিন। তো আমার কথা হচ্ছে পাসপোর্ট পাওয়াটা কিন্তু নাগরিক অধিকার, ইটস নট এ বিজনেস। কিন্তু আপনি যখন একটা বিজনেস লাইসেন্স ইস্যু করছেন আর আপনি বিজনেসে বাধা দিবেন, এটা কিন্তু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, ইটস নট ট্রু। তো এই জন্য এটা আরেকটা কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যাবে। এই ট্রাভেল ইন্ডাস্ট্রিটা আর গ্রো করবেই না বাংলাদেশে। কারণ আমাদের দেখেন এমনিতেই মেন ফান্ডামেন্টাল জিনিস কি সরকারের, যে এমপ্লয়মেন্ট, ওয়ার্ক অপরচুনিটি, বিজনেসে এক্সপ্লোর করা। তা আপনি কি করতেছেন এখানে ইন এ নাটসেল আমি বলে দিই, আপনি বলছেন গ্রুপ করতে পারবে না, আপনি বলতেছেন জিডিএস ছাড়া করতে পারবে না, যদিও আপনার 7,000 লোক আছে। আপনি বলতেছেন যে সিভিল এভিয়েশন তার নিজের কাজ করতে পারবে না, মিনিস্ট্রির থেকে পারমিশন নিতে হবে। এই নোতে যে অ্যামেন্ডমেন্টগুলি চেয়ারম্যান অথরিটি নিয়ে আসতেছেন। তা আলটিমেটলি এই সেক্টরটাকে আমার মনে হয় যারা বিহাইন্ড দ্য স্ক্রিন কাজ করতেছেন, এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চলছে। তা আমার সবিনয় অনুরোধ মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে, আপনি বসেন, সময় নেন। ইটস নট দ্যাট যে আজকে না করলে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে, আপনার ইচ্ছা শক্তির একটু মৃত্যু হবে, বা আপনি যেটা বুঝছেন ওইটাই সঠিক, ওইটা সঠিক না। মুসা আলাইহিস সালামও ভাবছিল আল্লাহর কাছে যে উনি তো নবী, উনার ধারণা ছিল যে উনি সবচেয়ে বেশি বোঝেন। তা আল্লাহ বলছে যে ঠিক আছে তুমি একটু সফর করো, খিজির আলাইহিস সালামের সাথে মিট করাই দিলেন। তখন বুঝলেন যে উনি ওনার যে জ্ঞান এটা সীমাবদ্ধতা। তো মানুষের জ্ঞান সীমাবদ্ধ, চলেন সবার জ্ঞান না থাকলেও যারা এক্সপার্ট আছে তাদের জ্ঞান নিয়ে আমরা একটা জনগণের এবং আমাদের নাগরিকদের অধিকার রক্ষার্থে বিদেশি এয়ারলাইন্সের স্বার্থ রক্ষা না করে আমরা একটা কাজ করি। এটা এই ধরনের মানে ইগো বা আমার ইমোশন থেকে যেন আমি ডিসিশনটা না নেই, এটাই আমার একটা সবিনয় অনুরোধ। মিস্টার আলম, আমরা শেষের দিকে যে এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশ কি টিকিটের মূল্য কমাতে, আমি মূল্যের কথা এই অর্থে বলছি যে সেটা সাধারণ মানুষের সঙ্গে একেবারে সম্পর্কিত, তারা সরাসরি ফিল করতে পারে, সেটা কমাতে সাহায্য করবে কিনা, এবং একই সঙ্গে যদি আর কোনো কিছু আপনি যোগ করতে চান ক্লোজিং রিমার্কস হিসেবে। না, টিকিটের প্রাইসিংটা এটা মন্ত্রণালয়ের একটা অনুমোদন লাগে, এবং এটা কেন লাগে এর একটা কারণ আছে, যে যাতে ট্রাভেল এজেন্টগুলো উইথ অল রেসপেক্ট, তারা তো উন্নত ব্যবসা করে, ব্যবসার অনেক সময় ম্যাক্সিমাইজ করার চিন্তা করতে পারে। যে সব ট্রাভেল এজেন্ট একও একটা টিকিট বাড়িয়ে দিল, সেই জন্য মন্ত্রণালয়ের একটা ইয়ে থাকে, মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশনের একটা সিভিল এভিয়েশনের ইয়ে থাকে, পাওয়ার আছে, যে ওখানে ইন্টারফেয়ার হয়েছে না, তুমি ভাড়াটা এর বেশি করতে পারবে না। যেমন আমাদের সময় মনে আছে, আমাদের যিনি বিমানের এমডি ছিলেন, উনি ওই বিমানের হজের সময় ফ্লাইটটা ইয়েটা করলেন, আমাদের অনুমোদন নিলেন, এবং উনি একটা রিজনেবল ইয়ে করে দিলেন। তো এটা তখন আমরা বুঝলাম যে না, এটা মন্ত্রণালয়ের একটা অনুমোদন দরকার আছে। যেমন আমি বারবার রাজুকের প্রসঙ্গ আসে, আমি যেহেতু রাজুক ছিলাম, রাজুক যদি না থাকতো তাহলে কী হতো? তাহলে এটাই হতো যে ল্যান্ড মার্কেটের প্রাইসের কোনো আগামাল থাকতো না। এখানে জমি দাম 10 লাখ টাকা জমি 20 লাখ টাকা চাইলে সব ডেভেলপার যদি একটা দাম করতো, ওখানে আপনি কিছুই করতে পারতেন না। কিন্তু এখন রাজুক ইন্টারফেয়ার করাতে আপনার ডেভেলপার একটু চিন্তা করে যে না, রাজুক কাছে আমরা অতটা পারবো না, স্বেচ্ছাচারিতা আমরা পারবো না, এরকম। তো ফলে ওই দিক দিয়ে একদিক দিয়ে ঠিক আছে, গভর্নমেন্টের কিছুটা তদারকি ইয়ে দরকার আছে, এবং ওনারশিপও দরকার আছে। যেমন ওনারশিপ একেবারে না থাকলেও হয় না, সেটা দরকার। বাট যেটা মুজিব যেটা বললেন যে সেটা একটা বসে একটা সিদ্ধান্ত নিলে সবার ইন্টারেস্টে যেন সার্ভ, এবং এবার সিদ্ধান্ত নেওয়া যায়, এটা যে একটা ইম্পসিবল টাস্ক তা না, আপনি সবার ইন্টারেস্ট রক্ষা করে একটা পলিসি ফর্ম করতে পারে। এটা আমার চাকরি জীবন অভিজ্ঞতা আমি দেখেছি। থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার কে মুজিবুল হক এবং মিস্টার মোহাম্মদ শহীদ আলম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সব কথার শেষ কথা যেটা, সরকারের নিয়ন্ত্রণ প্রায় সব কিছুর উপরে একটা রাষ্ট্রে থাকতে পারে, কিন্তু সেই নিয়ন্ত্রণটা কতখানি,
এবং যেখানে স্বাধীনভাবে সব কিছু করবার কথা বলা হচ্ছে, মুক্ত বাজারের কথা বলা হচ্ছে এবং সেই নীতি আমরা অনুসরণ করে চলছি, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে সংস্কারের কথা আমরা যখন বলছি তখন প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা, শক্তিশালী করার বিষয়টা তো নজর দেওয়া দরকার। সরকারের অভ্যন্তরে এমন স্বাধীন হিসেবে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যেগুলো কাজ করে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জায়গায় আসলে আমরা কতটা ভারসাম্য বজায় রাখতে পারছি, কতটা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছি, কতটা স্বাধীনতা দিতে পারছি এবং এগুলো না হলে আসলে এক ধরনের গোজামিল দিয়ে বা অ্যাডহক বেসিসে যদি ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করি সেটা আসলে দেশের নানা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সবটার উপরেই একটা নেতিবাচক প্রভাব ফেলে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের ভাবমূর্তিও অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।